আসসালামু আলাইকুম দর্শক, পুলিশ বাহিনী নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা। বার্তাটি হচ্ছে এই যে এইমাত্র যে ব্রেকিং নিউজ বিভিন্ন টেলিভিশন স্ক্রল প্রচার করছে, তাতে বলা হচ্ছে যে অভ্যুত্থানে ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। আমরা জানি অনেক হতাহত হয়েছে, কিন্তু সংখ্যাটা আমরা পরিষ্কার না। একটা যেমন জানতাম যে সিরাজগঞ্জ এলাকায় এক জায়গায় সেখানে ১৩ জন পুলিশ নিহত হয়েছে। তো সব মিলিয়ে এখন ৪২ জনের সংখ্যা পাওয়া গেল, হতাহত আরো অনেক বেশি। আর ছাত্র জনতার যে মৃত্যু এবং হতাহতের সংখ্যা, এটা তো অগণিত। এটা আর সেই হিসাবটা পুরোটা এখন আমরা পাইনি, কিন্তু পুলিশের হিসাবটা পাওয়া গেল ৪২ জন নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে যে যারা কাজে যোগ না দেবেন তাদেরকে পলাতক ঘোষণা করা হবে। তার মানে হচ্ছে এখনো পুরোপুরি পুলিশের কার্যক্রম শুরু হয়নি। বহু পুলিশ কর্মকর্তা সদস্য তারা যোগ দেয়নি, যদিও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের নিরাপত্তায় অধিকাংশ থানা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু পরিপূর্ণ মাত্রায় যেটি থানা পুলিশ যেটি করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এলাকায় এলাকায়, সেই অবস্থায় কিন্তু তারা নেই। এবং সঙ্গত কারণেই তারা ভীত সন্ত্রস্ত, কেননা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ হচ্ছে পুলিশকে ঘিরে, এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে। সারা দেশে অসংখ্য থানা তছনছ হয়েছে। আচ্ছা, কেন এই পরিস্থিতিটা? আসেন এবার আমরা দেখি যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এর জন্য আসলে দায় কার, কে দায়ী। একটা ভিডিও আপনাদেরকে দেখাই, যে এই ভিডিওতে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সামনে যারা আন্দোলন করছে, যে পুলিশের সদস্য যারা নিরাপত্তা চায়, তারা সংস্কার চায়, এবং তারা চায় যে এই ছাত্ররা তাদের পাশে এসে দাঁড়াক, এবং তারা যাতে কোনোভাবে আর দলীয়করণের শিকার না হয়। আজকে তারা বলছে যে দলীয়করণের ফলে তাদের এই পরিণতি। দর্শক, আগে আমি মনে হয় যে একটু ভিডিওটা আপনাদেরকে দেখাই। আমার ভাই একজন কনস্টেবল স্যার, কি ক্ষমতা থাকে? একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার? আমি তো স্যার মানে প্রকাশ সরকার প্রকাশ কত বলেছে আমাকে নাগল আমার খালি যেভাবে স্যার দিবে আমি সেভাবে দিই। সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিক বলে যারা কাজ করে, আমাদেরকে স্যার কল্পনা করা যায় স্যার। আমি দেখতে হবে স্যার কি সেগুলো আমি জানি না। আমি দেখতে হবে স্যার কি জানি স্যার, কত বলতে পারি না, আমার বাচ্চাদের দেখতে পারি না। আমি একটা মানে লুকিয়ে আমি চলে গেছি, এরকম একটা পর্যায়ে আমাদের এই যে অধপতন স্যার, বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ, পরিচয় দিতে স্যার ভয় লাগে, লজ্জা লাগে স্যার। একটা বাহিনী ফোর্স হয়ে যে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার, আমি আশা করি যতটুকু দেখছি, এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একত্র নির্বাচনটা হয়ে গেছে, পুলিশকে ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে। নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে, কিছু মামলা গায়েবী মামলা, এই মামলাগুলো ভিত্তি নাই। এই মামলাটি আমাদের দিকে আসছে। সাধারণ জনগণ যারা আছে বিএনপি, যারা আছে জামাত, কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা হচ্ছে। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৌরাত্ম সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি যাওয়া থাকতে পারবে না, এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কোনো থাকতে পারবে না। দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি কারণে আওয়ামী লীগ এই পুরো পুলিশকে বিরোধী দল দমনের কাজে ব্যবহার করেছে। এবং এটা 15 বছর ধরে এই পুলিশের কর্মকর্তা বলছে যে বিগত সময় এই যে নির্বাচন হয়ে গেল, সেখানে তারা বলেছে বিএনপি জামাত থাকতে পারবে না, মামলা দাও, মামলার পরে মামলা দাও, গায়েবী মামলা দাও। যেই মামলায় দেখা যাচ্ছে যে এই অনেকে মারা গেছে, অনেকে দেশান্তরী হয়েছে বহু আগে, তারাও আসামি। এই যে এক একটা মামলা এবং তছনছ তাদের জীবন, এবং তাদেরকে গ্রেপ্তার, তাদেরকে হয়রানি, তাদের কাছ থেকে টাকা আদায় করা, সব মিলিয়ে প্রতিটি থানা এক একটা ওই অঞ্চলে যে অঞ্চলে, সে অঞ্চলে বিরোধী দলের কাছে একটা রীতিমতো আতঙ্ক। অর্থাৎ থানা মানেই হচ্ছে বিরোধী দলকে যে কোনো সময় সদস্যরা আটক হবেন, এবং তাদের মানে অসহনীয় জীবন, তাদের গ্রেপ্তার, মানে মিথ্যা মামলা দিয়া কারাগারে পাঠানো, তাদের
কাছ থেকে টাকা পয়সা দফায় দফায় আদায় করা বিপর্যস্ত পরিবার। আমি এর আগে বহুবার বলেছি, এমন এমন নেতাও আছে, একজন নেতা 450 তার নামে মামলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মতন ভদ্রলোক, শতাধিক মামলা তার বিরুদ্ধে। এরকম এমন কোন নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী নেই যারা মামলার বাইরে। এবং এই 15 বছর ধরে এই মামলার সংখ্যা কেবল বেড়েছে। আবার এই সব মামলার ভিত্তিতে তারা বিচার কাজ করে আবার দণ্ড দেওয়া শুরু করেছিল এই নির্বাচনের আগে। তো যখন কি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পরিবর্তন হয়, তখন টার্গেটে পরিণত হয়েছে এই থানা পুলিশ। তখন থানা পুলিশের বিরুদ্ধে মানুষ এবং বিরোধী দল সবাই, জনতা মিলে হামলা চালিয়েছে। তাদের বহুদিনের পুঞ্জীভূত ক্ষোভ এইভাবে তারা বহিঃপ্রকাশ করেছে। তার কারণে আজকে পুরো পুলিশ বাহিনী বিপর্যস্ত, তারা একেবারে মাটিতে শুয়ে গেছে। আওয়ামী লীগ শুধু পুলিশ বাহিনী না, প্রশাসন, পুলিশ, মানে সকল বাহিনীকে দলীয়করণ করার চেষ্টা করেছে। এমনকি সেনাবাহিনীও কিন্তু দলীয়করণের বাইরে না, কিন্তু তারপরেও তারা যেহেতু আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করে, তারা তাদের পেশাদারিত্বটা শেষ মুহূর্তে কিন্তু তারা বজায় রেখেছে। তারা কিন্তু প্রাইম মিনিস্টারের, সেই সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নির্দেশ শোনেনি। যদি শুনতো, বাংলাদেশে হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকতো, রক্ত গঙ্গা বয়ে যেত। সেটা রক্ষা করেছে সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীকেও কিন্তু বহু কর্মকর্তাকে যারা আওয়ামী লীগ না, যারা জয় বাংলা বলেনি, তাদেরকে প্রমোশন দেয়নি। যারা একটু তোষামত করেছে তাদেরকে বেছে বেছে প্রমোশন দেওয়া হয়েছে উচ্চতর পদে, আর বাকিরা লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত ঠেকে গেছে গেল। তারপরে পুলিশ নির্বিচারে, প্রশাসন নির্বিচারে সবগুলি ইকুইপমেন্টকে ব্যবহার করেছে, এবং যারা জালিয়াতি নির্বাচন করবে এবং তারা এইভাবেই ক্ষমতা থাকবে যুগের পর যুগ। সেই বৃত্তটা মানুষ যখন একেবারে বন্দী হয়ে গেছে, সেই শৃঙ্খলটা ভাঙলো আমাদের তরুণ সমাজ, বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে। দর্শক, আজকে পুলিশ বাহিনী এই কারণে বিপর্যস্ত। এই কারণে আজকে পুলিশের যে সদস্যরা খুব যৌক্তিকভাবে কিন্তু পুরো বিষয়টা তারা ফাঁস করে দিল, যে তারা তাদেরকে কিভাবে ব্যবহার করেছে এবং তার কারণে তারা এই ভিকটিম হয়েছে। ফলে এই অবস্থা থেকে তারা এখন মুক্তি চায়। তারা চায় একটা পেশাদার বাহিনী হিসেবে যাতে কাজ করে, আর যাতে কোনো দলীয় সরকারের লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে না পারে কেউ। তারা তাদের মতন করে আইন শৃঙ্খলা কাজ করবে, দলীয় অন্যায় নির্দেশনা তারা যাতে না শোনে। এই বক্তব্য অনেক বড়। এই বক্তব্যের কিন্তু আরেকটি পর্ব আছে, সেখানে তারা বলছে, এবং তাদের এই বিপদে ফেলেছে ওই বাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তা, যারা এখন তাদেরকে বিপদে ফেলে তারা কিন্তু গা ঢাকা দিয়েছে। তারা কিন্তু আটক হয়নি এবং তারা হামলার শিকারও হয়নি। এই কারণে তারা তাদেরও গ্রেপ্তার, তাদেরও বিচারের দাবি করছে, এবং একই সঙ্গে তারা পুরো বাহিনীর নিরাপত্তা সহ একটা সংস্কার, সেটি দাবি করছে। দর্শক, বুঝতেই পারছেন, আজকে দেখেন এই অভ্যুত্থানে 42 জন পুলিশ মারা গেছে, এবং এই পুলিশ যেদিন 5 তারিখে অভ্যুত্থান ঘটছে, সেদিন সকালেও পর্যন্ত সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস এবং গুলি চালিয়ে কিন্তু তারা চেষ্টা করেছে, কিন্তু পরে ব্যর্থ হয়েছে। লক্ষ লক্ষ মানুষকে আর সামলাতে পারেনি। তারপরে শেখ হাসিনা সেনাবাহিনীর সহায়তা চেয়েছে, সেনাবাহিনী বলেছে না, আমরা গুলি করতে পারবো না। এবং এই গুলির সূচনা খুব নির্মমভাবে শুরু হয়েছিল। খেয়াল করেন, আবু সাইদকে একেবারে সামনে থেকে গুলি করেছে পুলিশ, এবং তারপরে তার এই আত্মদান, যে আত্মদানকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকার করেছেন, এবং তিনি তাদের বাড়িতে গেছেন এবং বীর হিসেবে তাকে আখ্যায়িত করেছেন, এবং বলেছেন যে আবু সাইদ শুধু আপনাদের পরিবারের সদস্য না, এটা সারা বাংলাদেশের প্রতিটা পরিবারের সদস্য হচ্ছে আবু সাইদ। তো এবং এই আবু সাইদের রক্তদান, মৃত্যুর এই দৃশ্য দেখে কিন্তু মানুষ আরো ক্ষোভে ফেটে পড়েছে পুলিশের বিরুদ্ধে। আজকে পুলিশ অবশ্যই পরিস্থিতির শিকার, আর কিছু পুলিশ তো আছেই অতি উৎসাহী হয়ে তারা অত্যাচার করেছে, কিভাবে নির্মমভাবে লাঠিপেটা করেছে মা বোনদের উপর, সেই দৃশ্যগুলি দর্শক দেখেছেন ফেসবুকে। আর এটি না দেখানোর জন্য তারা 5-6 দিন 7 দিন তারা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রেখেছে, যাতে এই দৃশ্যগুলো যাতে সামনে না আসে। তারপর এখন ভাইরাল হয়েছে, এবং মানুষ যখনই দেখতে পেরেছে তখনই ক্ষুব্ধ হয়েছে। আজকে এই পুলিশ বাহিনীকে যদি পুনর্গঠন না করা হয়, এবং এই পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে,
তাহলে এই পুলিশ বাহিনী আর জনগণের বাহিনীতে পরিণত হবে না, জনগণের সেবা করবে না এবং মানুষের নিরাপত্তাও থাকবে না। ফলে এখন পুলিশের পাশাপাশি এই ছাত্র জনতার যে নিরাপত্তা কমিটি গঠন করাও জরুরি হয়েছে, কারণ এই পুলিশ বাহিনী আবার তার মতন করে গড়ে উঠতে, আবার মানে নিজের পায়ে দাঁড়াতে যথেষ্ট সময় লাগবে। সুতরাং এই সময়টা একটা সাপোর্ট অবশ্যই লাগবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।